হাই ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আপনাদের জন্য আবার সেই শেখ মুজিব, যাকে নিয়ে খুব বাংলাদেশে এখন চরিত্রিত বিষয়, মানে তার যে শাসনকালে কি কি ঘটেছিল, বিভিন্ন সময় বিভিন্ন রকম ভিডিও কিন্তু বেড়েছে। আজকে যে ভিডিওটা এনেছি বন্ধুরা, সেই ভিডিওর টাইটেল হচ্ছে শেখ মুজিব কেন ক্ষমতার ভাগ কাউকে দিতে চাননি। মানে শেখ মুজিব তার যে ক্ষমতা, তার ভাগ কেন কাউকে দিতে চাইনি, এই হচ্ছে আজকে মানে ভিডিওটার বিষয়বস্তু। তাই ভিডিওটা শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আর আমরা যে চ্যানেল থেকে ভিডিওটা নিয়েছি, সেই চ্যানেলের নাম হচ্ছে কি সার্চ অফ মিস্ট্রি। এই চ্যানেল থেকে নেওয়া হয়েছে ভিডিওটা। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখে নিই। মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ। মেজর ডালিমের এই ঘোষণা ইথারে ভাসবার কিছু সময় পূর্বে স্বাধীনতা আন্দোলন এবং পরবর্তী স্বাধীন বাংলাদেশের একচ্ছত্র অধিপতি শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। দিনটি ছিল 1975 সালের 15ই আগস্ট। কথা ছিল 15ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় বিপুল আড়ম্বরে স্বাগত জানাবে স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে। তার আগমন ঘিরে বহু দিন ধরে চলে আসছিল সরকার সমর্থিত ছাত্র সংগঠন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৌড়ঝাঁপ। কিন্তু না, সেদিন আর তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা হয়নি। রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ধানমন্ডি 32 নম্বর সড়কে অবস্থিত তার বাসভবনের সিঁড়িতে। 15ই আগস্ট সারাদিন সেখানেই পড়েছিল শেখ মুজিবুর রহমানের লাশ। ছেষট্টি থেকে 71 পর্যন্ত যেই মুজিব নামেই সবকিছু হয়ে যেত, যেই মুজিবের হাতের ইশারায় নাচত 7.5 কোটি মানুষ, সেই মুজিব নিহত হলেন তারই তৈরি করা সেনাবাহিনীর হাতে। কেন সেদিন তার হাতে গড়া সংগঠন, রক্ষী বাহিনী কিংবা তার জনগণ কেউ এগিয়ে আসলো না? শেখ মুজিব কিভাবে এতটা জনবিচ্ছিন্ন হয়ে গেলেন? রাজনৈতিক সহযোদ্ধা তাজউদ্দিনের সাথে সম্পর্কের অবনতি হলো কিভাবে? স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে মুজিব আসলে কি চেয়েছিলেন? শেখ মুজিব কেন ক্ষমতার ভাগ কাউকে দিতে চাননি? এইসব প্রশ্নের উত্তর খুঁজব সার্চ অফ মিস্ট্রির আজকের পর্বে। 8 জানুয়ারি 1972 সাল। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে একটি বিমানে করে লন্ডন যাত্রা করলেন শেখ মুজিবুর রহমান। ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সঙ্গে বৈঠক করে পরদিন ব্রিটিশ সরকারের একটি বিশেষ বিমানে ভারতে পৌঁছান। দিল্লির প্যারেড গ্রাউন্ডে শেখ মুজিব এক ভাষণে বলেন তিনি ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, মানব মুক্তি এবং বিশ্ব শান্তিতে বিশ্বাস করেন। তিনি জয় হিন্দ বলে ভাষণ শেষ করেন। পরে অবশ্য ইন্দিরা গান্ধী ও তিনি সমস্বরে জয় বাংলা স্লোগানও দিয়েছিলেন। 1972 সালের 10 জানুয়ারি তিনি দেশে পৌঁছান স্বাধীনতার মহানায়ক বেশে। 11 জানুয়ারি মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সঙ্গে দেখা হলো, কিন্তু শেখ মুজিব তাকে কোনো রকম শুভেচ্ছা জানালেন না। ওই দিনের আলোচনা ও শেখ মুজিবের নির্জীবতায় তাজউদ্দিন উপলব্ধি করতে পেরেছিলেন তিনি তার নেতার সুদৃষ্টি হারিয়েছেন। বাংলাদেশের নতুন যাত্রার প্রথম পদক্ষেপেই তাজউদ্দিন এবং শেখ মুজিবের মধ্যে দূরত্ব তৈরি হয়। আর এই দূরত্ব তৈরির নেপথ্যে ছিল শেখ ফজলুল হক মনি। মনি তাজউদ্দিনের ব্যাপারে শেখ মুজিবের কান ভারী করেছিল। এই প্রসঙ্গে সে সময়কার ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম এক সাক্ষাৎকারে বলেছিলেন খন্দকার মোশতাকের সঙ্গে কোলাবোরেট করে মনি তাজউদ্দিনকে কোণঠাসা করে, কারণ শেখ মনির রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার পথে তাজউদ্দিন ছিল বড় বাধা। সিরাজুল আলম খানের ভাষ্যমতে মুক্তিযুদ্ধ শেখ মুজিবের নামে হলেও যুদ্ধকালীন সময়ে নেতা ছিলেন তাজউদ্দিন, অথচ মুক্তিযুদ্ধের পর প্রথম ক্যাজুয়ালিটি হলেন তিনিই। 1973 সালের মাঝামাঝি সময়ে শেখ মুজিব উদ্যোগ নিলেন যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারত এবং মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে মন্ত্রীরা কি পরিমাণ সম্পদ গোপনে কুক্ষিগত করেছে তা তদন্ত করবেন। বলা হয়ে থাকে মুজিব মন্ত্রিসভায় তার অপছন্দের লোকদের মাইনাস করতেই এই পদক্ষেপ নিয়েছিলেন।
ভারতীয় কূটনৈতিক জে.এন. দীক্ষিতের বর্ণনা অনুসারে তাজউদ্দিন গোপনে দীক্ষিতকে বলেছিলেন, বঙ্গবন্ধুর এমন সিদ্ধান্ত নির্মম পরিহাস। দীক্ষিতকে তিনি এও বলেছিলেন যে প্রধানমন্ত্রীর অনুমোদন ব্যতি রেখে কেউ ভারত সফরে যেতে পারবেন না, এই মর্মে নির্দেশ জারি করা হয়েছে। বস্তুত শেখ মুজিব চাচ্ছিলেন না যে তার ক্ষমতাকে প্রশ্ন করবার মতন ক্ষমতাকে অর্জন করুক। এভাবেই তাজউদ্দিন ক্রমেই দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়েন। শেষ পর্যন্ত তাকে শেখ মুজিবের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছিল। 1974 সালের 26শে অক্টোবর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবার পর আর কখনোই তাজউদ্দিন রাজনীতিতে সক্রিয় হননি। কেবল তাজউদ্দিন নয়, স্বাধীনতা উত্তর বাংলাদেশে শেখ মুজিবের এক সময়ের রাজনৈতিক গুরু মাওলানা ভাসানীর সাথেও সম্পর্কের অবনমন ঘটে। ঘটনা শুরু হয় 22শে জানুয়ারি। সেদিন মাওলানা ভাসানী ভারত থেকে ফিরলেন। তার দেশে ফেরা উপলক্ষে সাপ্তাহিক হলিডে সম্পাদক এম আসলাম মাওলানা সাহেবের ঐতিহাসিক আসসালামু আলাইকুমের প্রসঙ্গ তুলে ধরেছিলেন। বিষয়টা শেখ মুজিবকে ক্রোধান্বিত করেছিল। এই প্রসঙ্গে সাংবাদিক কামাল লোহানী বলেছেন, তখন আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পরিচালক। একদিন সম্ভবত কাদের সিদ্দিকীর অস্ত্র সমর্পণ অনুষ্ঠান শেষে সড়ক পথে ঢাকা এসে ঢাকা স্টেশনে বসে খবর নিচ্ছিলাম সবকিছুর। এমন সময় ফোন এলো গণভবন থেকে। ছুটে গেলাম ধরতে। মিস্টার রোজারিও, যতদূর মনে পড়ে শেখ মুজিবের পিএস ছিলেন। তিনি বললেন বঙ্গবন্ধু কথা বলতে চান। টেলিফোন দিলেন। তারপর আমার উপর বর্ষণ শুরু হলো। আজ রেডিওতে মাওলানা ভাসানীর নিউজ কমেন্ট্রি গেছে, শুনেছিস? আমি বললাম ওটা তো আমার বিষয় নয়, সাইফুল বাড়ির। তিনি থামেননি। মাওলানা ভাসানী দেশে মাত্র ফিরলেন, এখনই তিনি স্বাধীনতার ঘোষক হয়ে গেলেন। মুক্তিযুদ্ধে তার কি অবস্থান ছিল খোঁজ খবর নিয়ে তার অবস্থান ঠিক করতে হবে। তা না তোরা রেডিওতে তিনিই দেশ স্বাধীন করেছে বলে দিলি। মিস্টার লোহানী বলেন, এই কথাগুলো শোনার পর আমি হতবাক হয়ে গেলাম যে মৌলানা মুক্তিযুদ্ধে বিনা বাক্যে তার নেতৃত্ব মেনে নিয়েছেন, যিনি একসময় তার রাজনৈতিক গুরু ছিলেন, তার সম্পর্কে তিনি এসব কি করে বলতে পারলেন? Not hearing the order from anybody except you understand the direction given by Awami League. বস্তুত শেখ মুজিব ধীরে ধীরে নিজেকে সর্বময় কর্তৃত্বের অধিকারী রূপে দেখতে শুরু করলেন। তিনি ভুলে গেলেন তার ভূমিকা, তার কর্তব্য। এরপর যাকে তিনি প্রতিপক্ষ মনে করেছেন তাকেই নানাভাবে কোণঠাসা করবার চেষ্টা করেছেন। শেখ মুজিব তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করে ফেলেন সংবিধান প্রণয়নের মাধ্যমে। যদিও শেখ মুজিব সরকারের সবচেয়ে বড় কৃতিত্ব হিসেবে ধরা হয় ন্যূনতম সময়ের মধ্যে দেশকে একটা সংবিধান দেওয়া। যেই সংবিধান পেতে পাকিস্তানকে অপেক্ষা করতে হয়েছিল 8 বছর, সেটা বাংলাদেশ 1 বছরের মধ্যেই পেয়ে যায়। 11 জানুয়ারি 1972 বাংলাদেশ অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়। 70 ও 71-এ জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের দিয়ে গঠিত হয় গণপরিষদ। 12 জানুয়ারি বিচারপতি আবু সাইদ চৌধুরীকে রাষ্ট্রপতি নিযুক্ত করে শেখ মুজিব প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং 11 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করেন। 10 এপ্রিল 1972 গণপরিষদের প্রথম অধিবেশন বসে। প্রথম অধিবেশনেই ডক্টর কামালের নেতৃত্বে 33 সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। মানবেন্দ্র লারমা সংসদ থেকে 4 নভেম্বর 1972 গণপরিষদে সংবিধান গৃহীত হয়। গৃহীত হবার পর সংবিধানের কয়েকটি অনুচ্ছেদ নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়। বিতর্কিত অনুচ্ছেদের একটি হলো 6 নম্বর অনুচ্ছেদ, যেখানে বলা হয়েছিল বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলিয়া পরিচিত হইবে। অথচ বাংলাদেশে তখন বাঙালি জাতিগোষ্ঠী ছাড়াও অনেকগুলো পাহাড়ি উপজাতি এবং অবাঙালি বিহারিরাও বাস করত। সংবিধানের একটি অনুচ্ছেদে তাদের সবার জাতিগত পরিচয়কে উপেক্ষা করা হয়। এই বিল খানিকটা সংশোধিত হয়ে পার্লামেন্টে পাশ হলে পাহাড়ের উপজাতিদের জনপ্রতিনিধি মানবেন্দ্র লারমা সংসদ থেকে ওয়াকআউট করেন। মুজিবের এই জাতীয়তাবাদের ধারক বাহক হয়ে ওঠে সমাজের এলিট ও মধ্যবিত্ত শ্রেণী। আহমেদ সফার মতে সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে একটা প্রচ্ছন্ন সংযোগ স্থাপনই ছিল এই শ্রেণীর মূল অভীষ্ট। আহমেদ সফা সত্যই বলেছেন, শেখ মুজিবের জাতীয়তাবাদ জাতীয় মধ্য শ্রেণীর জাতীয়তাবাদ।
যেটি সমাজের শোষিত শ্রেণী নয়, খুদে শোষক শ্রেণী। আরেকটি বিতর্কিত অনুচ্ছেদ হচ্ছে ৭০ নম্বর অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে বলা হয়, কেউ যদি সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেয় তাহলে সংসদে তার আসন শূন্য হবে। মুজিবীয় শাসন ব্যবস্থা স্থায়ী করতে এই অনুচ্ছেদটি খুবই গুরুত্বপূর্ণ। শেখ মুজিবের পরামর্শে সন্নিবেশিত এই অনুচ্ছেদের মাধ্যমে মূলত সংসদ সদস্যদের দলদাস, আরও পরিষ্কার করে বললে দলীয় প্রধানের দাস করে রাখবার ব্যবস্থা করা হয়, যার ফলাফলস্বরূপ আমরা দেখেছি ৭৩-এর নির্বাচনে ৭৪% স্নাতক এবং ২৮% স্নাতকোত্তর সাংসদ থাকলেও সংসদে তাদের কোনো ভয়েস ছিল না। সাংবিধানিকভাবেই রাজনৈতিক দলে গণতন্ত্র চর্চার পথ রুদ্ধ করে দেওয়া হয়। এমন ব্যবস্থা রাখা হয় যাতে দলীয় প্রধান অবধারিতভাবেই হয়ে উঠবেন কর্তৃত্ববাদী। ১৬ই ডিসেম্বর ১৯৭২ সালে সংবিধান কার্যকর করা হয় এবং ১৭ই ডিসেম্বর শেখ মুজিব মন্ত্রিসভায় নতুন সংবিধানের আলোকে শপথ নেন। ৭২-এর সংবিধানে জরুরি অবস্থা ঘোষণা করার কোনো বিধান ছিল না। ২২শে ডিসেম্বর ১৯৭৩ সালে সংবিধানে সংশোধনী এনে জরুরি অবস্থা জারি করার বিধান অন্তর্ভুক্ত করা হয়। নতুন সংবিধানের আলোকে নবগঠিত সরকার জড়িয়ে পড়ে ব্যাপক দুর্নীতি, অনিয়ম এবং দলীয়করণ প্রক্রিয়ার মধ্যে। বাংলাদেশ সিভিল সার্ভিস সহ নানা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত আর্থিক এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ পদগুলোতে দলীয় লোকদের নিয়োগ দেয়া হয়। মুক্তিযোদ্ধাদের সরকারি চাকরিতে আজাহার উদ্দিনকে মনোনয়নপত্র জমা দেবার সময় অপহরণ করে গুম করে দেওয়া হয়েছিল। ফলে ওই আসনে শেখ মুজিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায়। সে নির্বাচনে শেখ মুজিব মোট ৪টি আসনে নির্বাচন করেন। ভোলার সেই আসনসহ ২টি আসনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। প্রতিপক্ষকে নানান ধরনের ভয়ভীতি, হুমকি ও অপহরণের ঘটনা ঘটিয়ে মনোনয়নপত্র জমা দিতে না দেওয়ার মতন ঘটনা তখনও ঘটেছিল। জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ৭ই মার্চের ভোট কেন্দ্রের অভিজ্ঞতা বর্ণনা করেছেন এভাবে: স্বাধীন বাংলাদেশে ভোট দিতে যাচ্ছি, মনের মধ্যে প্রচণ্ড উৎসাহ। ভোট কেন্দ্রে গিয়ে সেই উৎসাহ দপ করে নিভে গেল। জানলাম আমার ভোট দেওয়া হয়ে গেছে। নির্বাচনের পর ন্যাপের সভাপতি মোজাফফর আহমেদ এবং সাধারণ সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য এক যৌথ বিবৃতিতে বলেন, অন্তত ৭০টি আসনে ন্যাপ সহ অন্যান্য দলের প্রার্থীদের সুনিশ্চিত বিজয়ের সম্ভাবনা ছিল। কিন্তু রাত ১০টায় হঠাৎ নির্বাচনের ভোট গণনা বন্ধ করে দেওয়া হয় এবং পরে দলীয় প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়। সে নির্বাচনে আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ২৯৩টি আসন লাভ করে। দর্শক নিশ্চয়ই অবাক হচ্ছেন। আসলে শেখ হাসিনা তার পিতার দেখানো পথেই এতদিন হেঁটেছেন। যাই হোক, ৭৩-এর নির্বাচনে শেখ মুজিব সরকার গঠন করলেন। কাগজে কলমে সংসদীয় গণতন্ত্র চালু থাকলেও সরকার চলছিল অনেকটা রাষ্ট্রপতি শাসিত একটি সরকারের মতো করে। শেখ মুজিব ছিলেন তার একচ্ছত্র ক্ষমতার অধিকারী। তিনি ইচ্ছে মতন মন্ত্রীদের পদবণ্টন করতেন। তার মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীকে পরামর্শ দেবার মতন মন্ত্রী বহাল থাকলেও তিনি আসলে কারো পরামর্শ গ্রহণে প্রস্তুত ছিলেন না। তিনি চাইতেন সবাই বিনা বাক্যে তার আদেশ মেনে নেবে। ক্রমাগত দুর্নীতি, লুটপাট আর অর্থ পাচারের সাথে সাথে ৭৪-এর অগস্ট সেপ্টেম্বরে এই জনপদের মানুষদের উপর মরার উপর খাড়ার ঘা হয়ে আসে একটা বন্যা। শুরু হয় দুর্ভিক্ষ। ২৩ অক্টোবর ১৯৭৪ ইত্তেফাকের শিরোনাম। রংপুর জেলায় প্রতিদিন অনাহারে আর কলেরায় সহস্রাধিক লোক মরিতেছে। ২ নভেম্বর ইত্তেফাকের আরেকটি রিপোর্টের শিরোনাম ছিল এমন: দুর্ভিক্ষে লক্ষাধিক লোকের মৃত্যু। সেই দুর্ভিক্ষ পীড়িত মানুষের হাহাকারে ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে রফিক আজাদের সেই বিখ্যাত কবিতায়, ভাত যে হারাম জাদা, তা না হলে মানচিত্র খাবো। সেই দুর্ভিক্ষে কত লোক অনাহারে মারা গিয়েছিল তা নিয়ে বিতর্ক আছে। সরকারি হিসেবে ২৬ থেকে ৩৭,০০০ লোক মারা যায়। বিআইডিএস এর গবেষণা পরিচালক মহিউদ্দিন আলমগীরের মতে সেই দুর্ভিক্ষে ১৫ লক্ষ মানুষের প্রাণহানি ঘটেছিল। It's not correct. Then 27,000 people could not even die.
The people expected that few millions people will die. সে সময় কুড়িগ্রামের বাসন্তী নামের একটি মেয়ের কাপড়ের অভাবে গায়ে জাল জড়ানো ছবি ইত্তেফাকে ছাপানো হয়, যা দেশ বিদেশে ব্যাপক আলোড়ন তুলেছিল। এত কিছুর পরেও অবিচল শেখ মুজিব নিপীড়িত জনগণের সামনে হাজির হলেন বাকশাল নিয়ে। আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল সরকার ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন আসতে যাচ্ছে। পত্রপত্রিকাগুলোয় গুঞ্জন উঠে সরকার হয়তো রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা চালু করতে যাচ্ছে, এবং একদলীয় সরকার ব্যবস্থা কিভাবে কাজ করে সেটা সরজমিনে দেখতেই প্রধানমন্ত্রীর কায়রো এবং বাগদাদ সফর। 28 ডিসেম্বর 1974 সালে রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহর সংবিধানের 141 ক অনুচ্ছেদের 1 দফায় দেয়ার ক্ষমতা বলে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। মওদুদ আহমেদ আদালতে সরকারের এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিলে তাকে গ্রেফতার করা হয়। 25 জানুয়ারি 1975 জাতীয় সংসদে চতুর্থ সংশোধনী বিল উত্থাপিত হয়। বিলটি 294/0 ভোটে পাশ হয়। এই বিলের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত একদলীয় সরকার ব্যবস্থা কায়েম করা হয়। বিল পাশ হওয়ার পর সেদিনই রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহকে পদত্যাগের সুযোগ না দিয়েই শেখ মুজিব রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। 1970 সালে নির্বাচনের আগে 28 অক্টোবর শেখ মুজিব এক বেতার ভাষণে মুসলিম লীগকে ইঙ্গিত করে বলেছিলেন, তদানীন্তন ক্ষমতাশীল দল এক দলীয় রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। সেই হীন চেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্যই আমাদের মরহুম নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। এভাবেই আমরা পাকিস্তানের গণতন্ত্র প্রতিষ্ঠার আপোষহীন সংগ্রাম শুরু করি। আমাদের সেই সংগ্রাম আজও শেষ হয়নি। আওয়ামী লীগ was born in adversity and has grown in adversity. Our great leader, the late Hossein Shaheed Sohrawardi, we came into existence to defy the attempt of ruling party to form a one-party state. We thus began the struggle to establish democracy in Pakistan. This struggle continues till this day. অথচ মাত্র 5 বছরের মাথায় মুজিব নিজেই সকল দলের বিলোপ সাধন করে একদলীয় শাসন কায়েমের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের ছোট্ট চারাগাছকে সমূলে উপড়ে ফেলেন। ফলস্বরূপ 15ই আগস্টের সেই মর্মান্তিক অভ্যুত্থান সংঘটিত হয়। শেখ মুজিব যেই সিলসিলা কায়েম করে যান তা থেকে বাংলাদেশের রাজনীতি এখনও পরিত্রাণ পায়নি। 75-এর সেই অভ্যুত্থানের পর বাংলার রাজনীতি অনেকগুলো অভ্যুত্থান আর পাল্টা অভ্যুত্থান প্রত্যক্ষ করে, এবং সর্বশেষ জুলাই 2024-এর রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে শেখ মুজিব তনয়া শেখ হাসিনা 17 বছরের স্বৈরশাসনের সমাপ্তি ঘটে। 71 পরবর্তী সময়ে শেখ মুজিব ও তার দল আওয়ামী লীগের হাতে সদ্য ভূমিষ্ঠ বাংলাদেশকে গড়ে তুলবার এক অনন্য সুযোগ এসেছিল, কিন্তু ক্ষমতা আঁকড়ে থাকবার নীতি তাদের পেয়ে বসেছিল। শেখ মুজিব সম্পর্কে আহমেদ সফা বলেছিলেন, শেখ মুজিব কি একজন প্রকৃত বীর না একজন ভিলেন? তাও না, বীরত্বের উপাদান তার মধ্যে ছিল, কিন্তু ইতিহাসের আসল প্রেক্ষিতের সঙ্গে তার মিলন ঘটেনি। তাই তিনি একজন প্রকৃত বীর হয়ে উঠতে পারেননি। সম্ভবত শেখ মুজিব একজন করুণ বীর। তার চরিত্র অবলম্বন করে ভবিষ্যতের সার্থক বিয়োগান্তক নাটক রচিত হবে, কিন্তু তার আদর্শ অনুসরণ করে বাংলার ইতিহাসের মুক্তি ঘটানো যাবে না। প্রিয় দর্শক, শেখ মুজিব সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পট পরিবর্তনে শেখ মুজিবের অবস্থান কেমন হওয়া উচিত সেটা নিয়ে আলোচনার এখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আমাদের ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করব ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতেই। ভালো থাকবেন। বন্ধুরা, দেখলেন শেখ মুজিব তার শাসনকালে কিভাবে নিজের ক্ষমতার মিসইউজ করেছে, যেটা বলা চলে ক্ষমতাকে উনি কুক্ষিগত করে রেখে দিয়েছে। বলছে যদি সংসদে যেটা বললো, কি বললো, যে যদি ভোট মানে বিরুদ্ধে দেওয়া হয় তাহলে কিন্তু তার আসন শূন্য হয়ে যেতে পারে। এইটা কিন্তু তার বড় অস্ত্র ছিল। তাই নয়, উনি যেটা বললেন সেটা হচ্ছে ওনার যে রাজনৈতিক গুরু মৌলানা ভাসানী তাকে অস্বীকার করেছে পরবর্তীকালে। মানে যারা ওই মানে মুক্তিযুদ্ধের সময় মেন লোক ছিল তাদেরকে উনি সরিয়ে দিতেছে। তাজউদ্দিন যে ব্যক্তির নাম বললেন,
তিনি তো তার সর্বকালে মানে প্রধান নিয়েছিল, কিন্তু পরবর্তীকালে কিন্তু তিনি সেই ক্ষমতাটা নিয়ে নিয়েছেন। আর আপনারা কি ইতিহাস জানেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সেটা তো জানাবেনই, আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকে ছিল এই বিষয়ে, আবার কাল আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।